কমরেড সভাপতি, এখানে রতনদা আছেন, তুষারদা আছেন, আমাদের পার্টির বাকি নেতৃত্বরা এখানে রয়েছেন। আপনারা যারা এখানে আছেন, এই এলাকার আমাদের বন্ধুরা, ভাইয়েরা, গুরুজনেরা, এখানে আমাদের সাথীরা, আমাদের কমরেডরা, যাদেরকে গত 15 বছর ধরে নরক যন্ত্রণার মধ্যে দিয়ে, অনেক অত্যাচারের মধ্যে দিয়ে যাদেরকে এই এলাকায় পার্টির কাজ করতে হয়েছে, আমাদের সেই বীর সাথীরা, আমাদের সেই বীর সংগ্রামী বন্ধুরা। দেখুন, 15 বছর ধরে এখানে কি হয়েছে তা আমার থেকে ভালো আপনারা জানেন, নতুন করে আমার বলার কিছু নেই। সেগুলো বলা মানে আপনাদের সময় নষ্ট, আপনাদের জীবনের অভিজ্ঞতার কথা নতুন করে আপনাদেরকে শোনানো। তার চেয়ে যেটা বড় কথা, আপনারা জানেন যে 15 বছর ধরে যখন এই ভাঙড় থেকে শুরু করে, ক্যানিং থেকে শুরু করে, এই বিস্তীর্ণ এলাকায়, ওদিকে রাজারহাট থেকে শুরু করে ওদিকে চলে গেল একেবারে দেগঙ্গা, হারোয়া, মিনাখা, ওদিকে আমাদের যেখানে আমি দাঁড়িয়ে আছি আমার বাঁদিকে ওদিকে সোনারপুর থেকে শুরু করে বাসন্তী, গোসাবা, এই গোটা বেল্ট জুড়ে গত 15 বছর ধরে। আরে ঠিক আছে, শুনুন না, শুনলেই হবে, দেখতে হবে না, দেখে কি করবেন, শুনলেই হলো। গত 15 বছর ধরে এখানে যা অত্যাচার, এখানে যা লুটপাট সন্ত্রাস হয়েছে আমাদের ওপর, এই সব কিছু করার সময় এই শওকত মোল্লারা কি বলেছে? সিপিএমকে মারবো, সিপিএমকে পার্টি অফিস খুলতে দেবো না, সিপিএমকে মিটিং করতে দেবো না, মিছিল করতে দেবো না, এই সব কিছু করার সময় এরা কি বলেছে? বলেছে যে এখন পশ্চিমবাংলায় বিজেপি আছে, বিজেপির বিরুদ্ধে আমরা তৃণমূল লড়ছি। যদি তৃণমূল ছাড়া সংখ্যালঘু এলাকায় অন্য কোনো পার্টি থাকে, যদি কংগ্রেস থাকে, যদি সিপিএম থাকে, যদি আইএসএফ থাকে, যদি অন্য কোনো দল থাকে, যদি সংখ্যালঘু ভোট ভাগাভাগি হয়, তাহলে বিজেপির সুবিধা হয়ে যাবে, বিজেপির খুব লাভ হবে, বিজেপির উপকার হবে। তাই যাতে সংখ্যালঘু ভোটকে ভাগ না হতে দিতে হয়, সমস্ত সংখ্যালঘু এলাকায় অন্য কোনো দলকে আমরা টিকতে দেবো না, পঞ্চায়েতে কাউকে লড়তে দেবো না, সবাই একচেটিয়াভাবে তৃণমূল করবে। যে তৃণমূল করতে চায় সে তৃণমূল করবে, যে তৃণমূল করতে চায় না সেও তৃণমূল করবে। 15 বছর ধরে এই করে গেছে। তারপরে একটা সময় গিয়ে তৃণমূল কংগ্রেস হারলো। তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলায় সরকার তৈরি করতে পারলো না, কিন্তু ওরা হারলেও ওদের 80 জন এমএলএ জিতলো। আমাদের একজন এমএলএ জিতেছে আমাদের পার্টি থেকে, আমাদের জোট থেকে নওশাদ আর একজন এমএলএ, আমাদের 2 জন এমএলএ আছে বিধানসভায়, ওদের 80 জন এমএলএ ওরা জিতলো। জিতে কি করলো? 15 বছর ধরে বললো ওরাই নাকি একমাত্র বিজেপির বিরুদ্ধে লড়বে, তাই আমরা কেউ রাজনীতি করতে পারবো না পশ্চিমবাংলায়। আর যখন সত্যি সত্যি বিজেপির বিরুদ্ধে লড়াই করার সময় আসলো, তখন এই বাংলার মাটিতে লাল পতাকা দাঁড়িয়ে আছে বিজেপির বিরুদ্ধে, আর শওকত মোল্লার মতো হারামখোরগুলো তৃণমূলের পতাকা বিক্রি করে বিজেপির জুতা পালিশ করতে চলে গেছে। ওই সায়নী ঘোষ এই ভাঙড়, ক্যানিং এ এসে, এই সমস্ত এলাকায় এসে এই সায়নী ঘোষরা প্রচার করে গেছিল এই সোনারপুরে, এই বারুইপুরে, ভাঙড়ে। সায়নী ঘোষরা লোকসভা ভোটের আগে প্রচার করে গেছিল কোনো সংখ্যালঘু এলাকায় ভোট ভাগাভাগি করতে দেবেন না, কেউ সিপিএমকে ভোট দেবেন না, বাম প্রার্থীকে কেউ ভোট দেবেন না, সবাই ভোট দেবেন তৃণমূল কংগ্রেসকে, সায়নী ঘোষকে। তাহলে নাকি সায়নী বিজেপির বিরুদ্ধে লড়বে। যখন আম আদমি পার্টির রাঘব চাড্ডা যখন দল পাল্টে বিজেপিতে যাচ্ছে, সায়নী ঘোষকে জিজ্ঞেস করছে, ও রাজনীতিটাকেও বাংলা সিরিয়াল মনে করেছে, সিরিয়ালের ডায়লগ মারছে, ও চাড্ডা হতে পারে, আমি চাড্ডি নই, আমি কখনো বিজেপিতে যাব না। যেদিন সত্যি সত্যি সময় আসলো বিজেপির বিরুদ্ধে লড়াই করার, এই লাটখোর হারামখোর সায়নী ঘোষগুলো দিল্লিতে পাপিয়া অধিকারীর ফ্ল্যাটে বসে, ওখানে মার্জনা করবেন শতাব্দী রায়ের ফ্ল্যাটে বসে দিল্লিতে শুভেন্দু অধিকারীর সঙ্গে মিটিং করছে, ওরা ওখানে বিজেপির হয়ে দালালি করছে। শওকত মোল্লা আজকে গ্রেপ্তার হয়েছে, বড় কথা নয়। দেখলেন 2 দিন আগে শুভেন্দু অধিকারী বিধানসভায় বলল, যখন শওকত গ্রেপ্তার হব করছে, তখন শুভেন্দু অধিকারী বিধানসভায় দেখাচ্ছে আমার মোবাইলে, বলছে আমাকে 4 বার ফোন করেছিল, আমাকে 4 বার হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিল গ্রেপ্তারি এড়ানোর জন্য। বিরাট বীর ছিল, বিরাট বাঘের বাচ্চা ছিল, সে নাকি বিজেপির বিরুদ্ধে লড়বে। যখন সময় আসলো সুসুর করে শুভেন্দু অধিকারীকে 4 বার মেসেজ করছে। আসলে কি জানেন, যে বেঈমান হয়, যে নেমো খারাম হয়, সে সিপিএম এর সঙ্গেও নেমো খারামি করে, সে তৃণমূলের সঙ্গেও নেমো খারামি করবে। আজকে মমতা ব্যানার্জি বলছে যে আমার দলের এই লোকগুলোকে আমি তৈরি করেছিলাম একদিন, এদেরকে কে চিনতো, এদেরকে আমি এমপি করেছিলাম, এমএলএ করেছিলাম বলে আজকে এরা এই জায়গায় আছে, এরা আজকে আমার সঙ্গে বেইমানি করে বিজেপির সঙ্গে সেটিং করছে। তা ভাই মমতা ব্যানার্জি, আপনি এগুলো আজকে বলছেন, আপনি কোন রাজনীতি করেছেন এর আগে? এখন লোককে বেইমান করছেন। আজকে এরা যে রাজনীতি করছে, আজ থেকে 30 বছর আগে এই রাজনীতি পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি করেছিলেন। কংগ্রেসের ঘরে যে
উনি একটা কালীঘাটে টালির চালের বাড়িতে জন্মেছিলেন। ওনার ঘর থেকে নিয়ে গিয়ে কংগ্রেস ওনাকে ভারতের মন্ত্রী বানিয়েছিল। কংগ্রেসের ঘরে উনি বড় হয়েছিলেন। ভারতবর্ষের মন্ত্রী বানিয়েছিল কংগ্রেস ওনাকে। কে চিনতো না হলে ওনাকে? যে কংগ্রেস কালীঘাটের একটা টালির চালের ঘর থেকে নিয়ে গিয়ে ওনাকে ভারতের মন্ত্রী বানালো, যখন নিজের স্বার্থে টান লাগলো, সেই কংগ্রেসের পিঠে ছুরি মেরে তাদের 1 নম্বর শত্রু বিজেপির সঙ্গে জোট করে বিজেপির সঙ্গে দিল্লিতে ঘর করলেন, পশ্চিমবাংলায় বিজেপিকে ডেকে আনলেন। এই রাজনীতি আপনি মমতা ব্যানার্জি করেছিলেন। আজ থেকে 30 বছর আগে যে বেইমানি আপনি করেছিলেন, 30 বছর পরে আজকে সেই বেইমানি আপনার সঙ্গে সায়নী ঘোষরা করছে, আপনার সঙ্গে ঋতব্রত, আপনার সঙ্গে কাকলিরা করছে। পাপ কারো বাপকে ছাড়ে না মমতা ব্যানার্জি, পাপ আপনার বাপকেও ছাড়েনি। আর এই শওকত মোল্লা যেদিন সিপিএম ছেড়ে, সিপিএম এর আমলে ডিওয়াইএফআই করতো, এলাকায় পার্টি করতো, যেদিন সিপিএম ছেড়ে তৃণমূলে যাচ্ছে অনেকের খুব আনন্দ হয়েছিল যে দেখ সিপিএম এর কিরাম বাস হলো, সিপিএম এর উঠতি নেতা ছিল, সে তৃণমূলে যাচ্ছে। সেদিন বলেছিলাম, শোনো, যে সিপিএম এর খারাপ সময় সিপিএম এর সঙ্গে বেইমানি করতে পারে, সে তৃণমূলের খারাপ সময় তৃণমূলের সঙ্গেও বেইমানি করবে। যখন আমাদের খারাপ সময় এসেছিল, তখন আমাদের বিরোধীকে SMS পাঠিয়েছিল। যখন আমাদের খারাপ সময় ছিল, তখন মমতা ব্যানার্জিকে SMS পাঠিয়েছিল। আর যখন মমতা ব্যানার্জির খারাপ সময় এলো, তখন শুভেন্দু অধিকারীকে হোয়াটসঅ্যাপ পাঠানো শুরু করলো। এই হচ্ছে এই লাক্ষর নেও খারাম, এই শওকত মোল্লা। পুলিশের কোলে বসে অনেক উড়েছিল, পার্টি অফিস খুলতে দেবো না এখানে। আজকে আমরা বলছি, আমরা এখানে আমাদের পার্টি অফিস খুলেছি। তোর বাবার ক্ষমতা থাকলে তুই এসে পার্টি অফিসটাকে বন্ধ করে দেখা। তোর বাবার ক্ষমতা থাকলে সে পার্টি অফিসটাকে বন্ধ করে দেখা। বলছি, আজকে তো ও 14 গোষ্ঠীর ভাগ্য ভালো এখন জেলে আছে। 14 গোষ্ঠীর ভাগ্য ভালো জেলে আছে, সরকারের টাকায় দুবেলা খেতে পাচ্ছে, মাথার ওপর ছাদ পেয়েছে, মারধর খাওয়ার ভয় নেই। যদি আজকে জেলে না থাকতো শওকত মোল্লা, জেলে যদি না থাকতো, যদি এই ভাঙড়ের ক্যানিং এর রাস্তা দিয়ে হাঁটতে হতো, বাড়ি থেকে বেরোতো নিজের পায়ে হেঁটে, বাড়িতে ফিরতো 4টে লোকের কাঁধে চেপে। এই শওকত মোল্লারা, এরা যা অত্যাচার করেছে। অনেক কমরেডকে মার খেতে দেখেছি, অনেক কষ্ট, অনেক যন্ত্রণা বুকে আছে। এখানকার বিধায়ক নওশাদ সিদ্দিকী, তার দোষ কি? নিজের বিধানসভা এলাকায় পতাকা তুলতে গেছে, নিজের বিধানসভা এলাকায় নিজের কর্মীদের সঙ্গে দেখা করতে এসছে, তাকে 42 দিন জেল খাটিয়েছে। সে ক্যানিং এর বিধায়ক ছিল, ভাঙড়ে ব্রিজ উদ্বোধন হচ্ছে, ভাঙড়ের বিধায়ক থাকবে না সেখানে, ক্যানিং এর বিধায়ক 4টে থানার আইসিকে নিয়ে বসে, মঞ্চে বসে, থানার আইসি বসে আছে, সরকারি প্রোগ্রাম, ব্রিজ উদ্বোধন, মাথার পেছনে তৃণমূলের, এখানে তৃণমূলের সিম্বল লাগানো, 4টে থানার আইসিকে নিয়ে ভাঙড়ে ব্রিজ উদ্বোধন করছে। আর ওই দালাল পুলিশগুলো তখন তৃণমূলের সরকার ছিল বলে দালালি করে গেছে, ভেবেছিল বোধহয় সারা জীবন এই পুলিশ আমার দালালি করবে। যদি সরকার পাল্টালো, কোমরে দড়ি বেঁধে সেই পুলিশ নিয়ে গেল থানায়। আমরা বলছি, যেদিন সরকার চালিয়েছি, যেদিন বিরোধীও থেকেছি, আমরা কখনো পুলিশের কোলে বসে রাজনীতি করিনি, পুলিশের কাঁধে চেপে রাজনীতি করিনি। তাই সরকারে যেই থাক, যে না থাক, আমাদের দরকার পড়ে না শুভেন্দু অধিকারীকে সরি বলে হোয়াটসঅ্যাপ করতে, আমাদের দরকার পড়ে না বিজেপির সঙ্গে সেটিং করতে। বিজেপির বিরুদ্ধে ছিলাম, বিজেপির বিরুদ্ধে আছি, বিজেপির বিরুদ্ধে থাকবো। যতনদা বলার সময় বলছিল, আজকে ওদের জেল হয়েছে বলে, তাও শওকতের কপাল খারাপ, এবার জিততে পারেনি। ওর নিজের যে কেন্দ্র ক্যানিং, সেখানে তৃণমূল জিতেছে। এবার ওকে যাতে হারানো যায়, তার জন্য ওকে মুরগি করে মমতা ব্যানার্জি ভাঙড়ে দাঁড় করিয়েছিল, যা ওখানে গিয়ে হেরে আয়। যথারীতি হেরেছে। আজকে হেরেছে বলে ওকে এখন আর দরকার নেই শুভেন্দু অধিকারীর, ওকে বিজেপির দরকার নেই, ওকে জেলে ঢুকিয়ে দিয়েছে। যদি জিততো, যদি ভাঙড় থেকে জিততো, যদি ক্যানিংয়ে দাঁড়িয়ে জিততো, জেলে যেত। আপনারা দেখতে পাচ্ছেন তো, এই জাভেদ খান থেকে শুরু করে, এই ঋতব্রত ব্যানার্জি থেকে শুরু করে, এই ববি হাকিম থেকে শুরু করে, তৃণমূলের এই একটার পর একটা MLA ছিল, মন্ত্রী ছিল, এর আগে তৃণমূলের নেতা ছিল, তাদেরও জেলে যাওয়ার কথা ছিল। তারা যা অত্যাচার করেছে, কেউ খুন করেছে, কেউ ধর্ষণের আসামি, কেউ মাইলের পর মাইল পুকুর ভরাট করে বিল্ডিং তুলেছে, এদেরও জেলে যাওয়ার কথা ছিল। কিন্তু যে কটা জিতেছে, সে কটাকে আর জেলে ভরবে না। এখন তাদের সঙ্গে সেটিং করে নিয়েছে, সেটিং করে এখন বিধানসভার ভেতর সরকারও বিজেপি চালাচ্ছে, বিরোধী দলকেও বিজেপি চালাচ্ছে। যদি এই সরকার আজকে হেরে গেছে বলে জেলে আছে, এই সব্যসাচী আজকে হেরে গেছে বলে জেলে আছে, সুজিত বোস আজকে হেরে গেছে বলে জেলে আছে, এরা যদি আজকে জিততো, এরা কেউ জেলে থাকতো না। এরাও আজকে শুভেন্দু অধিকারীর সঙ্গে হোটেলের ঘরে মিটিং করে বিধানসভার ভেতর বিজেপির পোষা বিরোধী হয়ে বিজেপির দালালি করতো বিধানসভার ভেতর বসে। আপনারা দেখতে পাচ্ছেন যে বিধানসভার চেহারা, গুন্ডা দমন নাকি আইন আনছে। কেউ যদি
বিক্ষোভ দেখায়, কেউ প্রতিবাদ করে, কিছু করে, তাদেরকে জেলে ভরার ফিকির করেছে। করে শুভেন্দু অধিকারী বলছে এটা গুন্ডাদেরকে, মস্তানদেরকে জব্দ করার জন্য আমি আইন আনছি। নওশাদ সিদ্দিকী যখন তার বিরোধিতা করেছে, আমাদের মুস্তাফিজুর রহমান বিরোধিতা করেছে, আমি দেখছি শুভেন্দু অধিকারী বিধানসভায় উঠে দাঁড়িয়ে নওশাদকে বলছে যে আপনাকে বলছি ভাঙড় থেকে আপনি জিততে পারতেন না, ওখানে তো আমাদের 70,000 আছে। আমাদের 70,000 আছে মানে ভাঙড় বিধানসভা কেন্দ্রের মধ্যে হিন্দু ভোটার 70,000, সেটা আমাদের 70,000। আপনি এটা মুখ্যমন্ত্রী, এটা আপনার ভাষা, বিধানসভায় দাঁড়িয়ে বলছেন যে হিন্দু আপনার আর মুসলমান অন্যদের। রাজ্যের মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলছেন, তারপরে বলছেন আমরা যদি চাইতাম তাহলে তো জায়গাটাকে ছেড়ে রাখতে পারতাম, ঠিক করে ওখানে ভোট হতো না। তার মানে আপনি স্বীকার করছেন শুভেন্দু অধিকারী একদিন পশ্চিমবাংলায়, তার মানে বিজেপি যদি চায় তাহলে ইলেকশন কমিশন ঠিক করে ভোট করায়। মানে এই ভোটের আগে পর্যন্ত পশ্চিমবাংলায় ঠিক করে ভোট হয়নি, বিজেপি চায়নি, তাই ইলেকশন কমিশন ঠিক করে ভোট করায়নি। তারপরে বলছে ওইখানে এই গুন্ডাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে আজকে আপনি বিধায়ক, আর ওই আপনার বিরুদ্ধে ছিল শওকত মোল্লার কথা বলছে, সে আজকে জেলে আছে। যদি গুন্ডাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হতো তাহলে আজকে জেলে থাকতো না। শুভেন্দু অধিকারী আপনি যদি তাই মনে করেন তাহলে তো এটা প্রমাণিত যে আজকে নতুন করে পশ্চিমবাংলায় কোনো গুন্ডা দমন বিল পাস করানোর দরকার নেই। ভারতের সংবিধানে যা আইন আছে সেই আইনের জোরেই শওকত মোল্লার মতো ক্রিমিনাল মাফিয়াদেরকে জেলে ঢোকানো যায়। আপনি শুভেন্দু অধিকারী আপনি নিজে বিধানসভায় দাঁড়িয়ে সেটা বলছেন। তাহলে আজকে যদি ভারতের আইন মেনে শওকত মোল্লার মতো ক্রিমিনালদেরকে জেলে ঢোকানো যায়, তাহলে কি এমন দরকার পড়লো যে আজকে আপনাকে নতুন আইন আনতে হচ্ছে গুন্ডাদের বিরুদ্ধে? গুন্ডাদের বিরুদ্ধে নতুন আইন আনতে হচ্ছে কারণ এটা গুন্ডা দমন আইন নয়, এটা বিরোধী দমন আইন। কোনো বিরোধী যদি প্রতিবাদ করে, কোনো বিরোধী যদি বিক্ষোভ দেখায়, কোনো বিরোধী যদি লড়াই নামে, তাহলে সেই বিরোধীকে আমি বিনা বিচারে 1 বছর পর্যন্ত জেলে আটকে রাখবো। আজকে শওকত জেলে গেছে মানে, আজকে সুজিত বোস জেলে গেছে মানে, আমরা জানি, আমরা কমিউনিস্ট পার্টি করি, এই জেলে যাওয়া শওকত আর সুজিত বোসকে নিয়ে দিয়ে থামবে না। আজ বাদে কাল আমাদেরকেও জেলে যেতে হবে, তার জন্য আমরা প্রস্তুত। এইটুকু বলছি আপনাদেরকে, এমন নয় আমরা হয়তো শওকতের মতো ওই নদীর চর দখল করে ছেলের জন্য কফি শপ বানিয়ে, লোকের বাড়ি লুট করে, লোকের ভেরি লুট করে, কোটি কোটি টাকার সরকারি জমি দখল করে, মানুষ খুন করে জেলে যাব না। ঋতব্রত ব্যানার্জিদের মতো আমাদের নামে ধর্ষণের মামলা চলছে না যে ধর্ষণের কেসে আমার জেলে যাওয়ার ভয় আছে। আমরা এদের মতো চুরি, খুন, ধর্ষণ করে জেলে যাব না। কিন্তু হতে পারে আজকে এদের বুলডোজার দিয়ে লোকের বাড়ি ভাঙার প্রতিবাদ করতে গিয়ে, বুলডোজার দিয়ে লোকের দোকান ভাঙার প্রতিবাদ করতে গিয়ে, হকার উচ্ছেদের প্রতিবাদ করতে গিয়ে আমাদেরকে গ্রেপ্তার হয়ে জেলে যেতে হতে পারে। আর যদি জেলে যেতে হয়, জানবেন ওদের বুলডোজারের সামনে দাঁড়িয়ে যদি কালকে জেলে যেতে হয়, মাথা নিচু করে নয়, মাথা উঁচু করে হাসতে হাসতে জেলে যাব। আর যেদিন জেল থেকে বেরোবো, জেল থেকে বেরিয়ে নিজের বাড়ি ফিরবো না, যেখানে ওদের বুলডোজার চলবে, জেল থেকে বেরিয়ে আবার সেখানে সেই বুলডোজারের সামনে গিয়ে দাঁড়াবো। তার জন্য কমিউনিস্ট পার্টি করি। কিন্তু এইটুকু বলছি, 1 মাঘে শীত পালায় না। তৃণমূল ভেবেছিল সমস্ত সরকারি অফিসার সিস্টেম আজকে আমরা কিনে রেখে দিয়েছি, আজকে বিজেপি ক্ষমতা আসতে পারতো না, তৃণমূলের সরকার যেত না, যদি সত্যি সত্যি পশ্চিমবাংলার সব পুলিশ, সব সরকারি অফিসার, সব সরকারি কর্মচারী তৃণমূলের হয়ে কাজ করত। সবাই মানুষ, একটা সময় তাদেরও ধৈর্যের বাঁধ ভেঙেছে, একটা সময় তারাও ঠিক করেছে যে এই পাপের সরকারকে বিদায় করতে হবে। আজকে আপনাদের বলছি, এই বিজেপিকে আজ নয় কাল আমরা হারাবো। 2029 সালে এই যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে শুরু করে পশ্চিমবাংলার বেশিরভাগ লোকসভা কেন্দ্র আমরা জিতবো। ভারত থেকে মোদী সরকারকে আমরা তাড়াবো, তার লড়াই আমরা লড়ছি। তা আপনাদেরকে একটা কথা বলছি, আজকে সকালবেলাও কসবায় আমাদের কসবার ওখানে বন্ডেল গেটের ওখানে একটা বস্তি উচ্ছেদ করার নোটিশ দিয়েছে। নাটোর পার্ক বলে একটা জায়গা আছে, সেখানকার মানুষরা এসেছিলেন তাদেরকে নিয়ে আমরা লড়াই করছি। ওই বস্তি আমরা উচ্ছেদ হতে দেবো না। সেখানকার এক দিদি আজকে বলছিলেন, এ কথাটা অনেকেই বলেন, দেখবেন এখন অনেক বিজেপি বিরোধী মানুষও এটা বলেন, এরা যেরকমভাবে মানুষের পেটে লাথি মারা শুরু করেছে, এরা হেরে যাবে আগামী দিনে যদি ব্যালটে ভোট হয়। কিন্তু যদি মেশিনে ভোট হয়, ইভিএমে ভোট হয়, এখন যে সিস্টেমে ভোট হচ্ছে, যদি সেই সিস্টেমে ভোট হয়, তাহলে এদেরকে হারানো যাবে না। এটা দেখবে অনেকে বলে, আপনাদেরও নিশ্চয়ই অনেকের মনে হয় এটা। আপনাদেরকে বলছি, নিশ্চিন্তে থাকুন, ইভিএমে ভোট হলেও এরা হারবে। কেন জয়ের সঙ্গে কথাটা বলছি জানেন? আজকে ইলেকশন কমিশন থেকে শুরু করে মনে হচ্ছে সবকিছু, সমস্ত সরকারি দপ্তর, সরকারি অফিসার
এই হর্নটাকে বন্ধ করে, হর্নটা না বাজিয়ে আস্তে আস্তে যান। হর্নটাকে বন্ধ করুন একদম, আর যেন হর্ন বাজাতে না হয়। কেউ সামনে কোনো হেলিকপ্টার নেই, আপনি হর্ন বাজালেই উড়ে যাবে। আস্তে আস্তে যান লাইন দিয়ে। আমি যে কথাটা বলছিলাম, ইভিএমে যদি ভোট হয় তাহলেও এরা হারবে। সরকারি কর্মচারীরা, কেন্দ্রের সরকারের কর্মচারী যারা আছে, যাদেরকে দেখে আজকে মনে হচ্ছে সবাইকে বিজেপি পকেটে ভরে নিয়েছে, মমতাও ভেবেছিল সব রাজ্য সরকারি কর্মচারীকে পকেটে ভরে নিয়েছি, কিন্তু তা সবাই মানুষ, সবার শরীরে রক্ত মাংস আছে, সবার একটা হৃদয় আছে, একটা বিবেক আছে। অত সোজা নয় মানুষকে কিনে নেওয়া। আপনাদেরকে আজকে দাঁড়িয়ে জোরের সঙ্গে এই কথাটা বলছি, একবার ভেবে দেখুন তো, গোটা বাংলা জুড়ে সব জায়গায় আমরা পারিনি হকার উচ্ছেদ আটকাতে, কিন্তু যেখানে যেখানে যখন যখন স্টেশন থেকে হকার তুলতে গেছে, আপনারা দেখেছেন আমাদের কমরেডরা লাল পতাকা নিয়ে হাজির থেকেছে। এই লোকসভা কেন্দ্রের মধ্যে যাদবপুর স্টেশন থেকে শুরু করে, আজকে বালিগঞ্জ থেকে শুরু করে, পার্ক সার্কাস থেকে শুরু করে, হাবড়া থেকে শুরু করে, যেখানে যেখানে হকার উচ্ছেদ হয়েছে, বালিগঞ্জে আমরা আটকাতে পেরেছি, হয়তো হাবড়ায় পারিনি, পার্ক সার্কাসে পারিনি, যাদবপুরে দুবার পেরেছিলাম, তারপরে একদিন পারিনি, কিন্তু যেখানে যেখানে উচ্ছেদ করতে গেছে ওরা, একটা জায়গায় ওরা ফাঁকা ময়দান পায়নি, আমরা হাজির ছিলাম। কি করে থাকলাম আমরা? কি করে জানলাম যে কবে কখন কোথায় উচ্ছেদ হবে? কি করে জানলাম? আমাদের তো জানার কথা না। এ তো রেলের একেবারে একদম টপ লেভেলের উঁচু তলায় যে অফিসাররা বসে আছে তারা মিলে ঠিক করবে, আরপিএফ সিদ্ধান্ত নেবে, ফোর্স নামাবে, আশপাশের থানাগুলোতে খবর পাঠাবে, থানার পুলিশ চলে যাবে রাত্রিবেলা 2টো 2:30টার সময়, কেউ জানতে পারবে না, রাতের অন্ধকারে উচ্ছেদ করে বেরিয়ে যাবে। যেরকম প্রথম ধাক্কাটা ওরা দিয়েছিল শিয়ালদা স্টেশনে, তারপর থেকে যখন যে স্টেশনে রাত্রির 12টা 1টা 2টো 2:30টার সময় ওরা গেছে উচ্ছেদ করতে, আমাদের 500 700 1000 জন কমরেড, 2000 কমরেড হাতে হাত ধরে দাঁড়িয়েছিল লাল পতাকা নিয়ে। কি করে আমরা খবর পেলাম? কি করে আমরা গেলাম? আমরা খবর পেলাম, আমরা গেলাম, তার কারণ ভারতীয় রেলের অফিসার থেকে শুরু করে, আরপিএফ এর সিনিয়র অফিসার থেকে শুরু করে, এমনকি থানার পুলিশ অফিসাররা পর্যন্ত আমাদেরকে খবর দিচ্ছে। তারা যখন, তাদের কাছে যখন শুভেন্দু অধিকারীর আর রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের দপ্তর থেকে নির্দেশ আসছে, তারা ইয়েস স্যার ওকে স্যার বলে নির্দেশ গ্রহণ করছে, কিন্তু ফোনটাকে রেখে আমাদেরকে ফোন করে খবর দিচ্ছে যে আমাদের কাছে দাদা খবর এসছে, আজকে ওই স্টেশনে আমাদেরকে ভাঙতে লোক পাঠাতে বলেছে, আপনারা পারলে ওখানে উপস্থিত থাকুন। পেটের দায়ে চাকরি করি, চাকরি বাঁচানোর জন্য আমাকে আমার সরকারের কথা শুনতে হবে, কিন্তু আমিও একটা রক্ত মাংসের মানুষ, আমারও পরিবার আছে, আমারও সন্তান আছে, অন্য একটা পরিবারকে, তার ছেলে মেয়েকে আমি রাস্তায় বসাতে চাই না। তাই আমরা যাচ্ছি এখান থেকে বুলডোজার নিয়ে, আপনারা আসুন লাল পতাকা নিয়ে। যদি মোদি মনে করে থাকে সিস্টেম মোদির পকেটে ভরা আছে, জানবেন এই সিস্টেম মোদির পকেটে আর নেই। যত দিন যাচ্ছে এই সিস্টেম মোদির পকেট থেকে বেরোচ্ছে, আরো বেরোবে। গোটা ভারত জুড়ে নিকোবর আইল্যান্ডে গাছ কাটা হোক, ওদিকে পরীক্ষার পেপার লিক হোক, ঠিক কোথাও কোনো সরকারি জমি কর্পোরেটকে, আদানিকে, আম্বানিকে দিয়ে দেওয়া হোক, ঠিক স্টেশনে উচ্ছেদ হোক, ঠিক ভারত সরকারের কোটি কোটি টাকা খরচা করে বিভিন্ন বিদেশি এজেন্সির কাছ থেকে অ্যাওয়ার্ড কেনা হোক, মোদি যা যা করছে, বিজেপি সরকার যা যা করছে, তার সবকিছু নিয়ে আজকে প্রশ্ন উঠছে, প্রতিবাদ হচ্ছে। তার কারণটা হচ্ছে সরকারের ভেতর, সিস্টেমের ভেতর বসে থাকা লোকেরা এই ঘটনাগুলো আমাদেরকে সাহায্য করছে ঘটনাগুলোকে সামনে আনতে। তাই এমন নয় যে এই সিস্টেম মোদির পকেটে থাকবে আগামী দিনে। তৃণমূলের 4টে এমএলএ কে এমপি কে পয়সা দিয়ে আর গ্রেপ্তারির ভয় দেখিয়ে গরু ছাগলের মতো কিনে নেওয়া যায়, কিন্তু ভারতের সাধারণ মানুষ, এমনকি ভারতের সরকারি কর্মচারীরাও রক্ত মাংসের মানুষ। তারা তৃণমূলের নেতাদের মতো গরু ছাগল নয় যে তারা টাকার বিনিময়ে বিক্রি হবে। তাদের হৃদয় আছে, তাদের বিবেক আছে, তারা বিক্রি হয়নি, মোদির কাছে বিক্রি হবে না। তাদেরকে নিয়ে আমাদের এই যে লড়াই চলছে, আমাদের এই লড়াই চলবে। এই লড়াই জেতার জন্য আমাদেরকে লড়তে হবে। আপনাদের সবার কাছে আবেদন করছি, আমাদের এই পার্টি অফিস বন্ধ ছিল বা হয়তো তৃণমূল দখল করেছিল, এই পার্টি অফিসে যেখানে তৃণমূলের পতাকা বেঁধেছিল, আজকে থেকে এখানে লাল পতাকা উঠবে। কিন্তু অফিসে লাল পতাকা উঠছে মানে এই নয় যে আজ অব্দি যারা লাল পতাকা ধরেছে অফিসটা খালি তাদের অফিস। যারা এর আগে তৃণমূল কংগ্রেসও করেছেন বা করতে বাধ্য হয়েছেন, তাদের মধ্যে যারা চুরি করেছেন, তোলাবাজি করেছেন, মানুষের ওপর অত্যাচার করেছেন, রংবাজি করেছেন, তাদের কথা আলাদা। তাদেরকে ত্রিসীমানায় খেসতে দেওয়া যাবে না।
কিন্তু তারা ছাড়া যে সাধারণ মানুষ ভয়ে হোক, ভক্তিতে হোক, বাধ্যবাধকতায় হোক, এমনকি ভালোবাসা থেকেও যদি কেউ তৃণমূল করে থাকেন, তাদেরকে বলছি, আজকে এই অফিস থেকে তৃণমূলের পতাকা নেমে গেছে, সিপিএম এর পতাকা উঠেছে, মানে আপনি অফিসটাকে নিজের পর ভাববেন না। এই অফিসটা আপনারও অফিস। এলাকার সাধারণ মানুষ তার দরকারে, প্রয়োজনে, এমনি আড্ডা মারার জন্য, সময় কাটানোর জন্য, যদি কারোর বাড়িতে কারেন্টের লাইন কেটে গিয়ে থাকে, পড়াশোনা করতে পারছে না, বাড়িতে কোনো সমস্যা হয়েছে, কারেন্ট চলে গেছে, কিছু হয়েছে, ছেলের পরীক্ষা আছে, স্কুলের পরীক্ষা আছে, মেয়ের পরীক্ষা আছে, ছেলেকে মেয়েকে ইলেকট্রিক্যাল পড়ার জন্য আমাদের পার্টি অফিসে পাঠিয়ে দেবে। সিপিএম এর পার্টি অফিস মানে খালি সিপিএম এর 4 জন নেতা বসে মিটিং করবে তার অফিস নয়, খালি সিপিএম এর 4 জন নেতা বসে মিটিং করবে তার জন্য অফিস নয়। এলাকার মানুষের সম্পত্তি এটা। আপনি যদি এর আগে তৃণমূলকে ভোট দিয়ে থাকেন, এটা আপনারও সম্পত্তি, আপনার এই অফিস। এই অফিসে তৃণমূলের পতাকা থাকবে না, তার মানে এই নয় যে তৃণমূলকে ভোট দেওয়া সাধারণ মানুষ আমাদের পর। তাদের সবার কাছে আবেদন করছে, আমাদেরকে একসঙ্গে থাকতে হবে, একটা পরিবারের মতো থাকতে হবে, আমাদেরকে লড়তে হবে, আমাদেরকে জিততে হবে। যারা দালালি করেছে এদেরকে আপনাদের চেনা হয়ে গেছে। শুনুন, ভালো সময় সবার মুখে অনেক কথার খই ফোটে, খারাপ সময় আসলে বোঝা যায় কার কত দম আছে। আমরা 15 বছর বিরোধী থেকে রাজনীতি করেছি, এদের 15 মিনিট বিরোধী থাকার ক্ষমতা হলো না, 15 মিনিটের মধ্যে পার্টিটা উঠে গেল। আমরা 15 বছর তৃণমূলের বিরুদ্ধে লড়েছি, আমরা বিজেপির বিরুদ্ধে লড়েও আমরা পশ্চিমবাংলাকে, আমরা ভারতকে ওদের হাত থেকে মুক্ত করব। সেই লড়াই আমরা সবাই মিলে লড়বো, লড়াই আমরা সবাই মিলে জিতবো। এই কথা বলে আমাদের কমরেডরা, আপনারা এখানে অনেক অত্যাচার সহ্য করেছেন, অনেক কষ্ট পেতে হয়েছে, চোখের সামনে নিজের পরিবারের ওপর অত্যাচার দেখতে হয়েছে, এত কিছু করে যে লড়াই আপনারা করেছেন, আপনাদের এই লড়াই বিফল হয়নি, আপনাদের এই লড়াই বিফল হবে না। আগামী দিনে আরো বড় সাফল্য আমরা অর্জন করবো একসঙ্গে। সবাই ভালো থাকবেন, নমস্কার।